হয়ে যাওয়া বিমস্টেক সম্মেলন নিয়ে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি বেশ একটা ইতিবাচক একটা আলোচনা হচ্ছে। আমরা নাকি অনেক কিছু এখান থেকে জয় করে এসেছি। ভারতের সঙ্গে একটা বৈঠক হয়েছে সাইড লাইনে, এটা নিয়ে অনেকের মধ্যে আগে শঙ্কা ছিল, সেটাও হয়েছে ভালো। এবং এটা নিয়ে আমরা কি কি অর্জন করলাম কি কি অর্জন করলাম না সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং অধিকাংশ আলোচনায় দেখছি ইতিবাচক আলোচনা। এর মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের উপর দীর্ঘদিন ধরে বিষ ফোঁড়ার মতো চেপে থাকে যে রোহিঙ্গা সমস্যা, সেই সমস্যারও একটা সমাধানের জন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে প্রায় 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। এবং এক্ষেত্রে প্রধান উপদেষ্টার যিনি আপনার খুবই গুরুত্বপূর্ণ, যিনি ডক্টর খলিলুর রহমান, তার একটা বিশাল ভূমিকার কথা বলা হচ্ছে। তো এই বিষয়গুলোকে, এই যে রোহিঙ্গা সমস্যা, তাহলে কি আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের দিকে যাচ্ছি? আমরা কি এখন একটু তাহলে স্বস্তি পাওয়ার মতো অবস্থায় যাচ্ছি? এবং এক্ষেত্রে এই সরকারের কি কোনো কূটনৈতিক সাফল্য আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করি, এটা নিয়ে আমি অনেক লিখেছি, 1991 সাল থেকে লিখেছি এগুলো। তো যাই হোক, আহ, আপনার মূল কথার জবাব দেওয়ার আগে একটা সাংবাদিকতা একটা জিনিস আমি শিখেছিলাম প্রথমে আর কি। আমাকে যখন নিউ ইয়র্ক টাইমস প্রথম হায়ার করে 1985 সালে, তো আমার বস ছিল স্টিভ ওয়াইজম্যান। কেমন, খুব নাম করা সাংবাদিক আমেরিকার, দিল্লি ব্যুরো চিফ ছিল। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ভালো সাংবাদিক হতে গেলে কি মানে কি করতে হবে প্রথমে? তো সে ফার্স্ট কথাটা আমাকে বলল যে কোনো অফিসিয়ালদের কোনো কথা তুমি বিশ্বাস করবে না। সে ইংরেজিতে বলেছিল, ইউ হ্যাভ টু বি অ্যান ইনকরেজিবল স্কেপটিক, অর্থাৎ তুমি ভীষণভাবে সন্দেহবাদী হবা। বিশেষ করে সরকারি লোকজন যখন কোনো কথা বলবে, তখন তুমি কোনোভাবেই সেটাকে ফেস ভ্যালুতে নিবে না, বিশ্বাস করবে না। তুমি নিজে যাচাই বাছাই করবে, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তা করবে, তারপর তুমি এটা ওদের ওদের কোনো স্টেটমেন্ট তুমি সহজে বিশ্বাস করবে না যতক্ষণ নিজে তুমি ভেরিফাই না। তো এই কথাটা আমার সবসময় মনে হয়। তো আমি যখনই কোনো অফিসিয়ালদের কাছ কাছ থেকে কোনো কথা শুনি, তখন ওই স্টিভ ওয়াইজম্যানের কথা আমার খুব মনে হয়। তো এই প্রসঙ্গে আপনার এখন মূল জবাবটাতে আসি, যে আমি সত্যি কথা অর্থে রোহিঙ্গা সমস্যার আশু কোনো সমাধান আমি দেখছি না। এই কয়েকদিন আগে আমি এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, লম্বা পোস্ট। তো তার কারণটা হলো এই, যে আপনারা যদি খবরটা দেখেন, তারা বলেছে যে আপনারা যে লিস্ট পাঠিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ যে লিস্ট পাঠিয়েছে 8 লক্ষের মতো, তার মধ্যে আমরা 1,80,000-কে ভেরিফিকেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এরা হয়তো আমাদের নাগরিক। কেমন এই কথাটা? এখন এ কথাটা কিভাবে আসলো? সেখানে তো কোনো বাইল্যাটারাল মিটিং হয়, কেমন ইনফর্মাল কথা হয়েছে। তো সেখানেই বারবার করে বলা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা যে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, সে ওই মিটিং এর মধ্যে আহ, ধরেন একটা লাঞ্চ হচ্ছে কিন্তু তখন সে বার্মিজ বা মিয়ানমারের যে পররাষ্ট্রমন্ত্রী, তাকে দেখেছে এবং তার কাছে সে চলে গেছে। ওখানে যেয়ে তাকে বলছে যে আমি বাংলাদেশের অমুক। আচ্ছা, তো এখন এই ধরনের অনুষ্ঠানে কি হয়? ধরেন আপনি কোনো যে একটা ডিনার বা লাঞ্চে গেলেন বা কোনো একটা অনুষ্ঠানে গেলেন, আপনি দেখলেন যে আপনার এমন একজন ব্যক্তি ওখানে বসা আছেন যার কাছে আপনার কিছু দরকার আছে। তো আপনি নিজের থেকে তার সাথে যে কথা বলবেন, কেমন? তো সে ভদ্রতার খাতিরে বলবে, আচ্ছা ঠিক আছে বসেন, দেখি আমরা এটা নিয়ে আলাপ করব। এই ধরনের কথাবার্তা যেটা আপনার নর্মালি হয়, কেমন? তো খলিল সাহেব এই কাজটাই করেছেন আর কি। কিন্তু তার যে মানে প্রেস প্রধান উপদেষ্টার প্রেস উইং এটাকে এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বলছে যে উনি একটা বিশাল কাজ করে ফেলেছেন। এবং উনি এটা অ্যাকচুয়ালি এই তালিকাটা আওয়ামী লীগ সরকারের আমলেই দিয়েছিল তাদেরকে, সম্ভবত 2019 সালের দিকে। কেমন, 17 সালে তো সমস্যা এই লেটেস্ট যে ক্রাইসিসটা হলো 17 সাল থেকে, যখন আসতে শুরু করলো আবার। এর আগে 1991 সালে আসছে, 76 সালে আসছে। যাই হোক, তো তখন ওই প্রেস উইং থেকে এমন ভাবে একটা আমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে যে এটা একটা, তার কারণে এই ব্রেক থ্রুটা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কোনো ব্রেক থ্রুই না।
তো তারা তাকে বলছে যে ঠিক আছে, তোমরা যে লিস্টটা পাঠিয়েছিলে, অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যে লিস্টটা আমাদের কাছে পাঠিয়েছিল, সেটা আমরা যাচাই বাছাই করছি এবং ওখানে আমরা দেখলাম যে 1,80,000 ফেরত যাওয়ার মতো, মানে তারা উপযুক্ত আর কি। কেমন, এই কথা তারা কিন্তু অনেকবার আগেও বলেছে এবং একজনও রোহিঙ্গা ফেরত যায়। কেমন, আচ্ছা, ভালো কথা। তারপরে আপনি দেখেন আরেকটা জিনিস, এবং এই কথাটা তারা যদি আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় থাকতো তো এটা তাদেরকেই তারা জানে। এখানে খলিলুর রহমানের কোনো ইয়ে নাই, যেহেতু সে ইনফরমালি তার সঙ্গে যে কথা বলছে বলছে আমি বাংলাদেশে, তখন তারা বলছে যে ঠিক আছে, আমরা দেখছি অলরেডি, ভালো কথা, আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, কাছে এই পর্যন্ত শেষ। তার মানে আরেকটা এখানে কথা দেখেন, অফিসিয়াল কিছু নাই, অফিসিয়াল কোনো না না, কিচ্ছু ডেভেলপমেন্ট নাই নাই। এখানে, এখানে কোনো ব্যাপারই নাই এটা, হ্যাঁ। আচ্ছা, আর 2 নম্বর, আপনি যদি রোহিঙ্গাদের কথা বলেন, তো তারা ফেরত যাবে কোথায়? আরাকান, তাই না? আচ্ছা, আরাকানটা আপনি হয়তো জানেন যে আরাকানের এখন 90% দখল নিয়েছে আরাকান এই, মুক্তি বাহিনী। কেমন, ওটাতে কিন্তু মানে মিয়ানমারের যে মিলিটারি জান্টা তাদের কিন্তু কোনো দখল নাই। আচ্ছা, এবং এই আরাকান আর্মি এরাও কিন্তু রোহিঙ্গাদের পছন্দ করে না। করে না। না, তাদের কোনোভাবে, বিকজ তারা মুসলমান, বুঝলেন, এই কনফ্লিক্ট বহু আগের থেকে আছে, যাই হোক। আর তারপরে ওখানে যে রোহিঙ্গারা যে ফেরত যাবে, যাবে কোথায়? তাদের তো ঘর বাড়ি কিছু নাই। তো আমি যতক্ষণ আমার থাকার কোনো ব্যবস্থা না হচ্ছে, আমার নিরাপত্তা কে দেবে সেটার কোনো মানে ফয়সালা না হবে, ততক্ষণ আমি কোথায় ফিরে যাব, কার কাছে যাব? কেমন, তো ফলে এটা একটা জটিল প্রক্রিয়া। কিন্তু এই সরকারের যে মানে সততা, যেটা আমি বলবো, কূট কৌশলের আশ্রয় নিচ্ছে তারা, এবং তারা প্রত্যেকটা জিনিস খুব পজিটিভলি দেখাচ্ছে যে এটা হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিছুই হচ্ছে না। এবং আমার কিন্তু লেখার মধ্যে আমি এটা তারা লিখেছি, কাকে দেখাচ্ছে? আমি একটু থামাচ্ছি, এটা তারা কাকে দেখাচ্ছে? যদি এটা মানে জনগণকে আমাদের, দেখায়, এটা জনগণকে দেখাচ্ছে যে আমরা একটা বিশাল কাজ করতেছি। কিন্তু এটা কয়দিন দেখাবে? এরপর তো হ্যাঁ, এটা কথা 2 দিন পরে তো সেটাই এটা কথা। প্রমাণ হয়ে যাবে। না, আমার কথা হলো যে যখন যে সরকার ক্ষমতায় থাকে, আমরা যেটা আশা করেছিলাম যে আওয়ামী লীগ সরকারও এই ধরনের মানে অনেক ভালো ভালো কথা বলতো এবং আশার বাণী শোনাইতো, কোনো কিছুই কাজে হয় না। তো এই সরকার তো আওয়ামী লীগ সরকার নয়, এটা একটা বিপ্লবের বাধ্য সরকার, এরা তো একটা সত্য কথাগুলো বলবে, তাই না? যে না, সমস্যা খুব জটিল, আমরা চেষ্টা করতেছি, এটা হলেই হয়ে যায়। কিন্তু এমন ভাবে দেখাচ্ছে যে এটা। আর দ্বিতীয় কথা, এই মানে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং, তাকে এই খলিলুর রহমানকে অত্যন্ত বড়ভাবে দেখানোর চেষ্টা করছে। ওই কয়দিন আগে তার এই শফিকুল আলমের একটা পোস্ট দেখলাম, সেখানে সে লিখেছে যে জাতিসংঘ মহাসচিব যখন আসছিলেন, তখন খলিলুর রহমান একটা বিরাট কাজ করছে, তাকে কক্সবাজার নিয়ে গেছে এবং তাকে পাঞ্জাবি করেছে। এটা একটা বিশাল ব্যাপার হচ্ছে। কেমন, এই কথাটা কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করে নাই যে বিশাল ব্যাপারটা হইলো, একটা লোক গেল ওখানে, যে ইফতার করলো, পাঞ্জাবি পরলো, তাতে আমাদের সমস্যার সমাধানটা কি হলো? এ কথা কিন্তু একটা সাংবাদিক জিজ্ঞেস করছে না। বা এই প্রেস, এই শফিকুল আলমকে জিজ্ঞেস করছে না যে ভাই এটার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কি হলো? আর এই যে অ্যান্টোনিও গুটারেস, যে এই লোকটা তো ইউএনএইচসিআর এর প্রধান ছিল প্রায় 10 বছর। তো জিজ্ঞেস করতে হবে না ভাই, যে তুমি যে ভাই 10 বছর এখানে ছিলা, আমাদের রোহিঙ্গা সমস্যা তো তখনই শুরু হয়েছিল, তুমি কি করছো 10 বছরে? আর জাতিসংঘের কথা কেউ শোনে আজকাল, বলেন আপনি? জাতিসংঘ কি? এরা হলো ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্ট, বুঝলেন? এরা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়ায়, তারপরে যে দেশে যায় তার সেখানে খুব পাবলিসিটি পায়। হ্যাঁ, নিউ ইয়র্কে তো অবস্থান তাদের, কিন্তু নিউ ইয়র্ক টাইমস বা কোনো পত্রিকা এগুলো নিয়ে কিচ্ছু ছাপে না। আর আমরা আমরা খালি বলতেছি কি বারবার করে যে জাতিসংঘের মহাসচিব আসছে, একটা বিশাল ব্যাপার হয়েছে, কিছুই হয়নি আসলে। কেমন, সে কয়দিন আসছে, ঘুরে ফিরে গেছে, ফার্স্ট ক্লাস ট্রাভেল করছে, বুঝলেন, কয়েকজনকে সাথে নিয়ে আসছে, সবাই 5 স্টার হোটেলে থাকলো, ভালো খাওয়া দাওয়া করলো, আবার ফিরে গেলো। তারপর দেখেন ওই ওই ইস্যু কিন্তু শেষ। তো আমাদের, আমরা আমরা যে এই যে কূট কৌশল গুলো নেই, এটা তো এই সরকারের কাছ থেকে আমরা আশা করি। কেমন, আচ্ছা, এখন বারবার আপনার প্রশ্ন রাখতে পারেন যে এই খলিলুর রহমানটা কে? জি। আমরা তো দেশের জনগণ তো তাকে চেনে না, সে কে? এখন তার সম্পর্কে কিছু বলি। এটা কয়েকদিন আগে আমি তার সম্পর্কে একটা পোস্ট লিখেছিলাম। কেমন, তার তার উপরে ইয়ে করে, আপনি হয়তো দেখেছেন, যদি দেখে থাকেন তো কাইন্ডলি এটা লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে মানে দর্শক বা যারা পড়বে তারা বুঝতে পারবে।
সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। বিসিএস পরীক্ষায় 1979 সালে যে প্রথম রেগুলার বিসিএস হয় সেখানে ফার্স্ট হয়েছে। খুবই মেধাবী, কোনো সন্দেহ নেই। এবং সে যথারীতি সে জাতিসংঘে, মানে আমাদের যা হয় ফার্স্ট সেকেন্ড হলে তাদেরকে ওয়াশিংটন নিউ ইয়র্কে পাঠায়, এটা সবসময় চলে আসছে, ভালো কথা, সেখানে সে গেছে। তখন ছিল এরশাদের আমল, কেমন, উনি ফরেন সার্ভিসে, উনি ফরেন ফরেন সার্ভিসে সার্ভিস, ছিলেন। হ্যাঁ সে ফরেন সার্ভিসে। আচ্ছা, ওখান থেকে সে ওই আমাদের নিউ ইয়র্ক মিশনের কাজ করছে, ফার্স্ট সেক্রেটারি এরকম একটা কিছু ছিল, যাই হোক। তো পরে সে ওই এরশাদের শালা ছিল তখন ওখানকার পিয়ার, প্রথমে হ্যাঁ, অল্টারনেট কি সাম মহিউদ্দিন বোধ হয়, কি মহিউদ্দিন যেন নাম। মহিউদ্দিন জাহাঙ্গীর, কেমন। মহিউদ্দিন আচ্ছা, জাহাঙ্গীর, রাইট। এরশাদের শালা। তো পরে আমি তার সম্পর্কে যখন জানতে পারলাম, আমি তখন হলিডেতে লেখালেখি করতাম, তো প্রায় আমাকে ফরেন সার্ভিসের লোকজন বলতো যে সে ওই এরশাদের শালাকে তেল মেরে সে বিভিন্ন রকমের কাজ বাজ করে দিচ্ছে। তো আমার কথা হলো যে মেধাবী যে হবে সে এইগুলা করবে। যাই হোক, সেটা অন্য কথা। এখন যেটা করলো, তো সে কেমন কেমন করে সে জাতিসংঘে একটা চাকরি নিল সে, বুঝলেন। চাকরি নেওয়ার নিয়ম হলো কি, নর্মালি আপনার সরকারি কোনো কর্মকর্তা যদি বিদেশি সংস্থায় যায়, নর্মালি 5 বছরের লিয়েন দেয়, যে তুমি 5 বছর পর্যন্ত কাজ করতে পারবে, আবার তুমি দেশে ফিরে আসবে। সে কিন্তু সেটা আসে না, কেমন। আপনার হয়তো মনে আছে 2001 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার হলো, হ্যাঁ, তখন হঠাৎ করে দেখলাম এই খলিলুর রহমানের নাম আবার আসলো। কেন আসলো? তাকে উনি প্রাইভেট সেক্রেটারি বানালেন। উনি নিউ ইয়র্ক থেকে তাকে, আমেরিকা থেকে তাকে উড়াই এলেন। এবং যেহেতু সে সরকারি চাকরিতে ছিল না, সেজন্য তার ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি কোনোটাই সে হয়। তো লতিফুর রহমান সাহেব যে কাজটা করলো, তাকে ফিরায় এনে সকালবেলায় তাকে ডেপুটি সেক্রেটারি বানালো এবং বিকেল বেলায় তাকে জয়েন্ট সেক্রেটারি বানিয়ে, মানে দেখেন 12 ঘন্টার মধ্যে দুইটা প্রমোশন দিয়ে তাকে তার প্রাইভেট সেক্রেটারি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাকে কেন এটা করলো। সে লতিফুর রহমানের ঘনিষ্ঠ কেমন। ও, আচ্ছা, এই হচ্ছে মূল কাহিনী। এখন ভালো কথা, সেটা ঠিক নিতেই পারে। তো এইটার উপরে উনি, লতিফুর রহমান সাহেব একটা প্রেস কনফারেন্স ডাকছিলেন, সেখানে আমি গেলাম এবং আমি উপস্থিত ছিলাম সেখানে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে এত কর্মকর্তা আছে, এত অফিসার আছে, আপনি আপনি একজন বিচারক, কেমন। তো একটা লোক আপনি বাংলাদেশের অফিসিয়ালদের মধ্যে কাউকে আপনার পিএস করার মতো কাউকে পাইলেন না। আপনি বাইরের থেকে যে সরকারি চাকরিতেই ছিল না, তাকে আপনি নিয়ে আসলেন কেন? তো উনি আমাকে বলতেছে, মানে এটা প্রধান প্রেস কনফারেন্স কথাবার্তা হচ্ছে, উনি বললেন যে সে খুব মেধাবী। হ্যাঁ, আমি বললাম দেখেন, তার মেধা নিয়ে তো আমি আপনাকে কোনো প্রশ্ন করি। আমি বলেছি যে যে প্রক্রিয়ায় আপনি কাজটা করলেন একজন বিচারক হিসেবে, এটা কি আপনি ঠিক কাজ করেছেন? তো উনি তখন আমতা আমতা করতে থাকেন, বুঝলেন। তারপরে ওই তার প্রেস সেক্রেটারি এসে আমাকে থাকে অন্যজন থেকে প্রশ্ন। তারপরে যে কাজটা সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা ঘটিয়েছে এই খলিল সাহেব, সেটা আপনার শুনে। সে 3 মাসের জন্য তো আসলো এখানে। 3 মাসে এসে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হইলো, পিএস হলো। হওয়ার পরে কিছুদিনের মধ্যে ওই সেক্রেটারিয়েটে এক নারী কর্মকর্তার সঙ্গে সে অ্যাফেয়ারে জড়ায়, পরকীয়া জড়ায়, কেমন। বাট এটা তো প্রমাণিত না। হ্যাঁ, এটা তো আর প্রমাণিত না। না না, আমি বলছি যে এটা তখন তখন রিপোর্ট হয়েছিল, এটা সেই জন্য বলছি, কেন কেন ও, কেন এই রিপোর্টটা হয়েছিল সেটা বলছি। ওকে। তো তারপরে খলিল সাহেব যেটা করলেন, এখন তাকে সে নিউ ইয়র্কে পোস্টিং দিল। তার কারণ খলিল জানতো যে 3 মাস পরে এখান থেকে সে চলে যাবে, তার তো সব ফ্যামিলি ট্যামিলি সব আমেরিকা থাকে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। সে ওই তার ইনফ্লুয়েন্স খাটিয়ে সেই মহিলাকে সে নিউ ইয়র্ক মিশনে, আমাদের যে মিশন আছে সেখানে পোস্টিং দিল। তখন এই মহিলার স্বামী এই জিনিসটা জানতে পারে এবং তার সঙ্গে যে খলিলের সঙ্গে যে তার একটা অ্যাফেয়ার হয়েছে এটা নিয়ে, মানে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হলো। তো তখন মহিলা যখন বলল, এবং তাদের একটা প্রতিবন্ধী, তখন তার বয়স ছিল 10 বছর, এটা পত্রপত্রিকা আসছিল বলে আমি জানি ব্যাপারটা, এবং আমি এটা আচ্ছা। ঘটনাটা পুরো অবহিত। তো তখন আপনার এই ওই মহিলার স্বামী ডেকে বলতো যে না, তুমি কিছুতেই যেতে পারবা না, আমার এই ছেলেকে এইভাবে রেখে, মানে এটা নিয়ে তাদের মধ্যে প্রচুর গন্ডগোল। একদম সম্ভবত আহ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষের সপ্তাহখানেক আগে এটা নিয়ে যখন চরম তাদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়, তখন স্বামীটা তাকে বাড়িতে ফেরার পরে তাকে গুলি করে, গুলি করে
মেরে ফেলে এবং সে নিজেও আত্মহত্যা করে। ও। ভয়াবহ ঘটনা। কেমন? আচ্ছা, এই কথাটা আমি ফেব্রুয়ারি 2 তারিখে লিখেছি আমার লম্বা পোস্টে এগুলা। জি 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 জি। আমি, আমার কথা হলো যে ডক্টর ইউনূস যখন তাকে এই অ্যাপয়েন্টমেন্টটা দিল তখন তার ব্যাকগ্রাউন্ড সে চেক করবে না? যে এই লোকটা, ঠিক আছে মেধা তো খুবই ভালো কথা, হ্যাঁ, তো মেধা হলে কি আপনি যে কোনো অপরাধ করবেন এবং পার পেয়ে যাবেন? আমি বলছি না যে সরাসরি সে জড়িত, কিন্তু সে ছিল মূল ঘটনার এটা। এবং তার চেয়েও ভয়াবহ যে ঘটনাটা ঘটেছে, সে ওই খুন খুন এবং সুইসাইডের পরপরই, মার্ডার সুইসাইড যেটাকে বলে, সে ওই ঘটনা জানার পরপরই মেয়াদ শেষ হওয়ার আগেই সে মানে দেশ থেকে পালিয়ে চলে গেছে। আচ্ছা বুঝলেন? আচ্ছা, মেয়াদ মানে যখন উনি চলে গেলেন তখনও উনি মানে এই চাকরিতে ছিলেন এখানকার? হ্যাঁ, তখন ওই চাকরি। 3 মাসের যে ইয়েতে কন্ট্রাক্টে আসছিল। রাইট কেমন? রাইট রাইট, ওই তো কন্ট্রাক্ট শেষ তখন হওয়ার আগে চলে গেছে। এই ঘটনা ঘটার পরে সে জি। তড়িঘড়ি করে দেশ থেকে চলে গেল। কেমন? তো এখন কথা হলো যে আমি আমার পোস্টে লিখেছিলাম যে সাংবাদিকদের তো মেন কাজ হলো একটা এই ধরনের ঘটনাকে উদ্ঘাটন করা, তাই না? তো যদিও আজকে থেকে 24 বছর আগের ঘটনা, কিন্তু যেহেতু মামলাটা হয়েছিল তেজগাঁ থানায়, তো নিশ্চয়ই সেখানে একটা কিছু রেকর্ড, একটা অস্বাভাবিক মৃত্যু যদি হয় তো থানা থেকে তো মামলা হয় না একটা, যে তারা সেখানে যায় এবং এত বড় একটা ঘটনা। তো যে কোনো সাংবাদিক, সত্যিকার অর্থে যদি সাংবাদিক এই দেশে থাকতো তো এগুলোকে ইনভেস্টিগেট করে তার পত্রিকায় ছাপতো অথবা টিভি চ্যানেলে দিত। কেউ কিচ্ছু করে না। বুঝলেন? আমার খাস কষ্ট লাগে। এখন তো সাংবাদিকতার স্বর্ণ যুগ হওয়ার কথা, কত রকম জিনিস রিপোর্ট আছে এখন, যেগুলো আগের সরকারের আমলে করতে পারেনি, কিন্তু এখন তো করতে পারে। তো এদের মুশকিলটা হলো, আমার দুঃখ লাগে আমার এই সাংবাদিক মানে ভাই ব্রাদারদের জন্য বা বোনদের জন্য। এদের মধ্যে এই প্রত্যেকটা গভর্নমেন্ট এদেরকে নানান রকমের প্রলোভন দিয়ে এমন ভাবে করেছে, এরা সাংবাদিকতার যে মূল দায়িত্ব সেটা ভুলে গেছে। এখন চিন্তা করে যে আগের আমলে তো প্রেস সেক্রেটারি হইতাম, কিংবা ওয়াশিংটনে প্রেস মিনিস্টার হইতাম, দিল্লিতে যেতাম, লন্ডনে যেতাম। ডক্টর ইউনূস এসে সেই একই কাজ করতেছে। আমার কথা জি। হলো যে আপনি সাংবাদিকদের এইভাবে করাপ্ট করতেছেন কেন? এটা তো আপনার কাজ না। এখন বলবে কি ওইখানে ওইখানে তো পোস্টিং দেওয়া লাগবে, ঠিক আছে, ইনফরমেশন মিনিস্ট্রি যারা আছে তাদেরকে দেন, যারা আগে ছিল যে। কেমন? আর ওইখানেও তো তেমন কোনো, তাদের যে তেমন কোনো কাজ নাই সেটাও আমি মানে আমার একটা পোস্টে উল্লেখ করেছিলাম যে সাংবাদিকদের পদ পদবি, প্রেস মিনিস্টার, এগুলো দিয়ে কি হয় এগুলো তো আমার নিজের চোখে দেখা। লন্ডনেও দেখেছি, দিল্লিতে দেখেছি, ওয়াশিংটন, নিউ ইয়র্ক। এখন কথা হলো যে এরা যাবে ওখানে, যে ওই কিছু ওই মানে কি বলে বেতন ভাতা নেবে, নিয়ে কিছু পয়সা কড়ি বানিয়ে আবার চলে আসবে, এবং তারপর তো কোনো কাজ নাই তাদের। দে হ্যাভ অ্যাবসলিউটলি নো ওয়ার্ক। তো আমার কথা হচ্ছে যে কোন সাংবাদিক এই এই এত বড় একটা ঘটনা যে ঘটলো, এটা নিয়ে কেউ ইনভেস্টিগেশন করলো না। আমি জি। বলছি না যে খলিল সেখানে প্রত্যক্ষ ভাবে আমার কথা হলো যে মামলাটা তো, মামলার যে কি হয়েছিল, এটা এই ঘটনাটা ঘটলো, যে ঘটনাটা তো ঘটেছে, এটা তো আমি তো 100% নিশ্চিত। এবং পরে আমি চিন্তা করলাম অনেক দিনের ব্যাপার, এই আমার ওই পোস্ট দেখার পরে আমাকে 3জন ফরমার অ্যাম্বাসাডার ফোন করেছে, এই খলিলের সিনিয়র কলিগ যারা, তারা প্রত্যেকে বলছে যে ঘটনা সম্পূর্ণ সত্য, সেইগুলাই করছে। কেমন? তো আমার কথা জি। হলো, তাকে আপনারা আমাদের ওই যে, লায়োনাইজ করতেছেন। জি, কিছু বলছিলেন? না আমি বলছি যে না ঠিক আছে, আপনি আপনি শেষ করুন, তারপরে আমি মানে শেষ না, করি। আমি আমাদের বললাম সময় ফুরিয়ে যে, আসছে। না আমি, হ্যাঁ আমি আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপনার ডক্টর ইউনূসের কাছ থেকে তো আমরা অনেক কিছু ভালো আশা করেছিলাম। কেমন? তো আপনি যোগ্য লোককে বসাবেন 100 বার, আমরা চাই রোহিঙ্গা সমস্যার সমাধান হোক, অবশ্যই। হ্যাঁ, তারপরে ভারতের সঙ্গে যে সম্পর্ক ইয়ে আছে এটা মানে শীতল, এটা তো আমাদের নিচে, আমরা তো খুশি হব তাতে। আমাদের তো অখুশি হওয়ার কিছু নেই। এগুলো তো আমাদের জাতীয় স্বার্থ। কিন্তু আপনি যখন এটাকে ফুলায় ফাফায় মানে প্রমাণ করার চেষ্টা করতেছেন যে খলিল সাহেব একটা মানে যুগান্তকারী সব সমস্ত কাজ করে ফেলতেছেন, কিন্তু কোনো রেজাল্ট তো আমরা দেখতে পাচ্ছি না। তারপরে শফিকুল আলম তার পোস্টে লিখেছে যে আমরা যখন খাওয়া দাওয়া করতেছিলাম লাঞ্চের সময়, তখন খলিল সাহেবকে দেখলাম উনি ওই ইন্ডিয়ার যে ন্যাশনাল সিকিউরিটি অজিত দোভালের কাছে গেছে, যে ওনার তার সাথে কথাবার্তা বলছে। তো ন্যাচারালি অজিত দোভালের আমি সেই ছবিটা দেখেছি আর কি, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারবেন যে মানে
সে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিল না। সে একতরফা হয়তো বলে যাচ্ছিল, ঠিক আছে আমাদের স্বার্থে আমরা বলবো, এটা হতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যেভাবে জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, যে সে একটা বিশাল কর্মকর্তা এবং তার ইন্টারভেনশনের জন্য সবকিছু ঠিক হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা যারা সাংবাদিক, তো তারা তো আমাদের তো একটু মানে একটু সন্দেহবাদী হইতে হবে যে আচ্ছা এই ধরনের কথাবার্তা যে বলতেছে এটার আসল বাস্তবতা কি? এটা আমরা দেখি। কিন্তু সেই সেই দিকে কেউ যাচ্ছে না। খালি ওই জি ওই মানে প্রেস উইং থেকে যা তাদেরকে খাওয়ানো হচ্ছে সেটাই ছাপছে, সেটাই বলতেছে। তো এটা তো জি সাংবাদিকতা। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। আপনি অনেক এমন কিছু কথাবার্তা বললেন যেগুলো হয়তো আমরা অনেকে জানতাম না। এবং আমার ধারণা এটা নিয়ে অনেকে হয়তো একটু হতবাক হবেন, একটু হতচকিত হবেন। কিন্তু কিছু কথা তো বলাই দরকার। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। আমি আমি আরেকটু কথা বলে জাস্ট শেষ করতে চাই, একটা কথা বলি। জি যে প্লিজ বলেন। এই খলিল সাহেবকে তো কেউ চেনে না বা আমরা জানিও না, কেমন সে মাঝে মাঝে কোথা থেকে এসে উদয় হয়। 2001 সালে একবার উদয় হয়েছিল, এই 2000 এই বিপ্লবের পরে এসে সে আরেকবার উদয় হয়। তো প্রথম কথা হলো উনি থাকে কোথায়, কি করে, কেমন। আর বাংলাদেশের যে এত বড় যদি দেশপ্রেমিক হয়, তাহলে তো উনি তো বিদেশে বসে অনেক পয়সা টয়সা কামাইছে। এখানে এসে বলতে পারতো যে আমি এখন দেশ সেবা করব, আমি কোনো টাকা পয়সা নিচ্ছি গভর্নমেন্ট থেকে, এটা আমি জাস্ট ফ্রি করবো সবকিছু দেশের প্রতি ভালো, সেটা তো সে করতেছে না। জি জি, এই আর কি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদের মূল্যায়ন। ওনার কিছু কথা আমারও গায়ে লেগেছে, কারণ আমাদের সাংবাদিকতা নিয়ে ওনার যে অভিজ্ঞতা থেকে আমাদের সাংবাদিকতার বর্তমান যে মানে বাস্তবতা উনি দেখছেন, উনি হতাশ হয়েছেন। কিছুটা হতাশ আমিও আছি। তো ওনার হতাশাটা আরো বেশি অভিজ্ঞতা প্রসূত। তো আপনারাও নিশ্চয়ই মিলিয়ে নেবেন যে আসলে আমাদের এখানে কি সাংবাদিকতা চলছে, অথবা প্রধান উপদেষ্টার যে প্রেস উইং, তারাই বা কি করছে। ওখানেও কিন্তু সাংবাদিকদেরই অবস্থান দেখছি আমরা। তারাও সাংবাদিক। কেন তারা এমন করছেন? তারা কি মানুষকে প্রকৃত সত্যটা জানাচ্ছেন, নাকি মানুষকে অর্ধ সত্য জানাচ্ছেন, নাকি মানুষকে বিভ্রান্ত করছেন?